আমরা এখন একটা বাসযোগ্য নগরী করতে চাইবে, কারণ আমরা অতীতে কিন্তু চাইতে পারবো না। প্ল্যানাররা যতই বলুক আমি এই ঢাকাকে ডেমলিশ করে দিয়ে আমি এইটা করতে পারবো না, তাই না? আমি যেখানে আসি সেই জায়গাটাকে ঠিক রেখে আমি সামনে আগাতে চাই। আর সেটা করতে গেলে আমি আমার থিওরিটা বক্তব্যটা হলো এটা হবে একটা বাসযোগ্য ঢাকা নগরী যদি আমরা করতে পারি, তাহলে আমরা অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছুটা মানে দায়মুক্ত থাকবো আর কি। তো এটা হলো আমার বক্তব্য যে এই জনঘনত্ব এবং আর অ্যাকচুয়ালি এই যে টোটাল এক বাক্যে আমরা এই যে আমরা যে প্রশ্নটা কি যে কে দায়, সমাধান কোন পথে, আসলে সমাধানের আগে আমি একটু বলি, আমি তিনটা লাইনে বলি যে জনঘনত্ব তো বললাম, পরিকল্পনা আর সঠিক পরিকল্পনার অভাব এবং বাস্তবায়ন। কেন সঠিক পরিকল্পনা হয় নাই, ওনাদেরকে প্ল্যানিংকে ডাকা হয় নাই। প্ল্যানিং হলো আমাদের যে মূল পেশাজীবী, ধরেন ইঞ্জিনিয়ার, ডাক্তারটা এখানে রিলেটেড না, বা ডাক্তারও রিলেটেড, কিন্তু পাবলিক হেলথ কেন, ডাক্তারদেরও স্বাস্থ্য বিষয়ে অনেক এখানে আছে। তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃষিবিদ, তারপর কৃষিবিদও কিন্তু এর মধ্যে বিশাল একটা পার্ট আছে, কিন্তু কৃষির পার্ট আছে না, কৃষিবিদ। তারপরে আসেন আপনাদের আর্কিটেক্ট, প্ল্যানার। এর মধ্যে প্ল্যানারই হলো বেসিক্যালি সর্বকনিষ্ঠ। কি ঠিক বলছি? নাম্বার না, মানে প্রকাশটা, মানে আপনাদের কবে এই ডিপার্টমেন্ট কবে খুলছে বলে সবার থেকে আপনারা কিন্তু আমার বক্তব্যটা ভিন্ন। উচিত ছিল এইটাই সবার আগে করা। এই ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট এগুলোর আগে আমাদের প্ল্যানিং দরকার ছিল, প্ল্যানার দরকার ছিল। হ্যাঁ, তো কাজে আমরা এইভাবে পিছিয়ে গেছি। বাট আপনাদেরকে আমি বলবো যে অ্যাকচুয়ালি কেউ তো যে শিশু না কাঁদলে মা দুধ দেয় না বলে না, তো আপনাদের কিন্তু আপনাদের অধিকারটা আদায় করে নিতে হবে। এবং আমার মনে হয় যে ড্যাপের ব্যাপারে এক্ষেত্রেও একই জিনিস হচ্ছিলো, আপনার কিছুটা হলে তো অধিকার আদায় করতে পারতেছেন এবং পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আরেকটা ভাই সমস্যা বললাম তো জনঘনত্ব, অনেক সমস্যার মধ্যে আমাদের সবারই আইন না মানার একটা প্রবণতা আছে। এইটা আমাদের এই যে আমরা যে আজকে ঢাকা নগরে আসছে, আমি কিন্তু আমার নট শুধু রাজুক চেয়ারম্যান না, আমি তো বেসিক্যালি একজন পেশাজীবী প্রকৌশলী, আপনারা জানেন। কিন্তু আমি আসলে কিন্তু রাজপথের লোক। আমার এদেশের জনগণের নারী নক্ষত্র আমি চিনি, হ্যাঁ, তাদের সেন্টিমেন্টটা বুঝি, তারা কি চায়। আমি শুধু রাজুকেই স্যার, বাদ বাকি সবাই জায়গায় কিন্তু আমি রিজু ভাই। হ্যাঁ, তো কাজেই আমি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝি। কাজেই আমাদের সবারই A to Z আইন না মানার একটা প্রবণতা আমাদের ব্যাপকভাবে আছে, সব জায়গায়। চলো এখন আসেন ওই একটা প্রশ্ন, মানে আমার ইয়েগুলো একটু এলোমেলো হবে, যেভাবে পয়েন্টগুলো তুলছেন সেখানে আমি বলি। এই যে হাতির ঝিলের পানির গন্ধ, এর দায়িত্ব আজকে এজাজ ভাই থাকলে আমি বলতাম কয়েকদিন আগে, তারা আশেপাশের বাড়ির সিওয়ারেজ লাইন আইনে আমাদের হাতির ঝিল দিচ্ছে। আপনি যে বললেন যে ওইটা কানেকশন কিন্তু আছে, কিন্তু ওখানে দিতে চায় লোকজন, সরাসরি হাতির ঝিলে এই ময়লা ফেলতে চায়। এবং কয়েকদিন আগে এই নিয়ে তো নর্থ সিটি কর্পোরেশন আমার বিরাট ফাইট হয়েছে। হ্যাঁ, তাদের তারা ঘেরাও করে রাখছে তারা। এখন এটা হলো মানে এই হলো একটা অবস্থা যে সেখানে আপনারা বলতেছেন যে ময়লা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি যে দাসের ইয়েতে যাইতে পারতেছে না, এখানে পানিটা সরাসরি সব সুযোগে এখানে এনে এর কানেকশন করে দিচ্ছে। এটা গেলো একটা। আর একটা হলো এটাও একটা আমাদের প্ল্যানিংয়ের অংশ, এটা আপনারা বলেন না কেন। আমাদের এই হাতির ঝিল কি বা এই খালগুলো কি এরকম বিচ্ছিন্ন ছিল? এটা তো সংযোগ ছিল নদীর সঙ্গে। এইটা যদি আমরা করতে না পারি, এটা যদি বহমান না করতে পারি, এটাকে বদ্ধ জলাশয় রেখে আপনার কোনোদিনও এই দুর্গন্ধ সরাইতে পারবেন না। কম বেশি করতে পারবেন, কেমিক্যাল দিবেন, সেটা আলাদা রিয়েকশন আছে, তাই না? কিন্তু আমরা কি এই প্ল্যানিং করতেছি যে এইটাকে আমাদের নদীর সঙ্গে কানেকশন করতে হবে, যেটা ছিল অতীতে? না, বলতেছি এটা প্ল্যান করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো সুতরাং এই জিনিসগুলো কাজে হাতির ঝিলের পানির গন্ধ হয়, এটাই মূল কারণ। যে এখানে আমি ওই একদিন এটাকে যে হাতির ঝিললাম, এটা কিন্তু সত্যি একসময় এখানে হাতি আসতো। এটা আমি এক মানে কোনো এক সাক্ষাৎকারে আমি এটা শুনছি যে দিস ইজ ট্রু। তো যাই হোক, এটা হলো হাতির ঝিলের পানির গন্ধের একটা মূল কারণ বললাম আর কি। আর আমি রেজনাবাকে কমিটমেন্ট দিছি, আমাদের কিন্তু ইন্টারেস্টিং হলো এখন যত আলোচনা হয় এর মধ্যে কিন্তু স্বাস্থ্য এই ড্যাব আছেই, সব আলোচনায়, সব অ্যাডভাইজারদের সঙ্গে সব জায়গায় আমাদের কিন্তু ড্যাব নিয়ে আলোচনা হয় আমরা প্রত্যেক দিন। এবং আমরা কিন্তু চাচ্ছি যে এই ড্যাবটাকে কীভাবে সবার মতামত নিয়ে বারবার আমরা এই জিনিসটাকে আরও ভালো করতে পারি। আচ্ছা, আপনার এক প্রসঙ্গে আসছে নিম্ন শ্রেণীর জন্য বাড়ি, বা একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি আজকে বক্তাদের উদ্দেশ্যে বলতেছি। নিম্ন শ্রেণীর জন্য বাড়ি, সমস্যাটা কি যে আমরা কাজের লোকে অভ্যস্ত,
কিন্তু পৃথিবীর কয়টা দেশ এই কাজের লোক দিয়ে চলে বলেন? আপনারা তো প্ল্যানাররা সবসময় কিন্তু এই উন্নত বিশ্বের কথা বলেন, এক্সাম্পল দেন। আপনি এটা বলেন যে কয়টা বাড়িতে কাজের লোক আছে, বলেন আমাকে কয়টা বাড়িতে কাজের লোক আছে? নাই। তাইলে আমরা কিন্তু তাদেরকে আমরা ঢাকা শহরে আনছি, এই বস্তি বানাইছি, তাদেরকে এগুলো করতেছি। আমার আমার বাসা হলো নিকেতনের পাশে 7তলা বস্তি আছে, নামটাই শুনেন, 7তলা বস্তি। তো সুতরাং আমরা কিন্তু তাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আমাদের লাগে, অবশ্যই লাগে, কারণ আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা একদিনে বললে তো, এটাও কিন্তু একটা আমাদের প্ল্যানিংয়ের অংশ হওয়া উচিত যে আমরা কীভাবে নিজেরা কাজ করব। নিজেরা কাজ করলে স্বাস্থ্য ভালো থাকে, থাকে। বিদেশে কিন্তু আপনারা জানেন, আমি নিজে যখন আমার ছেলেমেয়েদের ওখানে যাই, আর নিজের খাওয়ার প্লেটটা নিজেই খেয়ে দিয়ে ধুতে হয়। এটাই ওখানকার সিস্টেম, এটা আমরা অভ্যস্ত হয়ে যাই। তো কাজেই এটা আপনি সবাই জানেন, আমার মনে হয় এখানে কম বেশি সবাই দেশে বিদেশে গেছেন, এটা জানেন। তারপরে আমি রাজুকের চেয়ারম্যান হওয়ার আগেও কিছুটা প্ল্যান হয়েছিল। আমি আরও এসে ঘোষণা দিচ্ছি, আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই। আমার কাছে খালি লোকজন ফোন করে জানতে চায় যে ভাই একটা কি হবে, প্লট দেওয়া যাবে, বরাদ্দ হবে? আমি নো বরাদ্দ, কোনো আপাতত আমরা কোনো প্লট বরাদ্দ দিব না। আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আছে সেসব জায়গা, বা দখল ছাড়াও যেগুলো আছে, আমরা তো এগুলো ওইটা ওইভাবে বলবো না। আমরা বলবো নিম্ন শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব, এই জায়গাগুলো উদ্ধার করে এদেরকে আমরা দিব। সেটা অনেকগুলো প্রস্তাব আছে কিভাবে দিব, অনেক ধরনের সিস্টেম আছে। দীর্ঘমেয়াদী লোনে হইতে পারে, বা দীর্ঘমেয়াদী কিস্তিতে হইতে পারে, শর্ট কিস্তিতে হইতে পারে, যেটা যেভাবে প্রযোজ্য হয় সেটা অবশ্যই একটু চিন্তার ব্যাপার আছে, প্ল্যানিংয়ের ব্যাপার আছে। বাট আমরা বলতে চাচ্ছি, আমরা এই শ্রেণীটাকে অবশ্যই, যেহেতু ঢুকে গেছে যারা, এটা করতে হবে। তো এটা গেল। আর একটা কথা হচ্ছে জবাবদিহিতা। আসলে রাজুকের কেন ভাই, কার জবাবদিহিতা আছে বলেন এই দেশে? কোন শ্রেণীটা, কোন সংগঠনটার? ইভেন ব্যক্তি পর্যায়ে চিন্তা করেন, ব্যক্তি পর্যায়ে আমাদের কার কোন জবাবদিহিতা আছে? তো কাজেই এই সব কিছু অবশ্যই জবাবদিহিতা আনতে হবে, এটা একটা কথা। আর আমরা আইন করি, আইন মানি না, এটা বলি। আমি একটা মজার জিনিস বলি, আপনারা জানেন, সাংবাদিকরাও তো জানেন যে আমি এটা বলি এই সুযোগে, এটা আমি সবার আপনাদের সাহায্য চাই। সেটা হলো, আমি আসার পরে আমার যেটা উপস্থিত একটা কার্যক্রম আমি হাতে নিচ্ছি। আমি ঢাকা শহরে আসার পরেই 3382টা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে ব্লকেট করছি, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে, যেগুলোর মধ্যে ব্যত্যয় আছে। আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক, অন্যভাবে হোক, আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। এখানে জিরো টলারেন্স। আপনারা দেখবেন, আমি এটা বলছি, আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি যদি এই চেয়ারে থাকি, আমি এই কার্যক্রমটা চালাবো। আমার মনে হয় অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমি ধন্যবাদ দিই এই সুযোগে, যারা প্রত্যেকে আমাকে এটা সহায়তা করতেছে। আমরা মোবাইল কোড করতেছি, মিডিয়া নিয়ে যাচ্ছি। আমার কিন্তু শুরুতে টার্গেট কিন্তু জনগণকে বোঝানো যে ভাই এটা অন্যায়, আপনার এই কারণে আপনি সাফার করতেছেন। এটা গেল একটা। আর দুই হলো, হয় কি, আমরা মোবাইল কোড করি, 7 দিন 10 দিন 1 মাসের মধ্যে দেখি আবার এটা কাজ করতেছে। আমাদের এত ম্যান পাওয়ার নাই যে আমরা এটা একটা দুটো বিল্ডিংকে এইভাবে অবজার্ভ করব। আমরা খুব সহজ একটা বুদ্ধি বের করছি। আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানির লোকজন নিয়ে যাচ্ছি। আমরা এগুলো ডিসকানেক্ট করতেছি। অনেকে আমাদের বাড়িওয়ালা বলে, হ্যাঁ আপনারা তো নোটিশ দেন না, কিছু না, আমরা কোর্টে যাবো। আপনারা কোর্টে যাবেন কি? আপনারা তো কোর্টে যেয়ে ভাঙিয়ে দিচ্ছে। এইটা জানে না যে মোবাইল কোর্টের এইটসে উইদাউট নোটিশ পাও, এটা ভাঙবে। ওরা ওই উচ্ছেদ। আর রাজুকেরও সমস্যা আছে, রাজু উচ্ছেদ করতে খুব ইন্টারেস্টেড, নট মোবাইল কোর্ট। উচ্ছেদ করলে কী হয় জানেন? উচ্ছেদ করতে গেলে নোটিশ দিতে হয় 3টা, তখন তারা যায় কোর্টে চলে যায়, তারা করে, কি বলে, ইনজাংশন নিয়ে আসে। তো আমি বলে দিছি, নো উচ্ছেদ, উচ্ছেদ একদম বন্ধ। উচ্ছেদের ফাইল আমি একদম বলছি নো। এখন শুধু মোবাইল কোড হবে। আর মোবাইল কোড করতে গেলে কোনো নোটিশ লাগে না, কারণ ইটসেলফ ইট ইজ এ কোর্ট যায় এটা করে দিচ্ছে। আমরা সেভাবে কাজ করতেছি, এবং আমি আল্লাহর মতে অনেক আশা করা যায় একটা পজিটিভ সাড়া এখানে আসবে। তো এটা তো গেল ধরেন ব্যর্থ, তো এগুলো হলো পরিকল্পিত নগরীর মধ্যে। এখন আসেন পুরাতন বিল্ডিং, সেখানে কি হয়েছে আমি এই মুহূর্তে বলছি। আমি কালকে মন্ত্রণালয় অ্যাডভাইজার মহোদয় এবং সেক্রেটারি, আরও অন্যান্য মিনিস্ট্রির লোকজন ছিল, সংস্থার লোকজন ছিল। আমার প্ল্যানটা হলো
যে এই মুহূর্তে যারা ভাই বাড়ি করে ফেলছে শেষ, ওই ব্যত্যয় ঘটছে, এটা কী করছে ওইটা আমরা একটু পরে যাব। আমি বললে যে ওদেরকে ছাড় দিব, কিন্তু ওইটা আমরা পরে একটা ব্যবস্থা নিব। যে ব্যবস্থা নিব তারা তখন টের পাবে যে কী ব্যবস্থা নেব। তো কারণ এখন একসঙ্গে করতে গেলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, কাজে ওইটাকে আমরা পরে। বাট কিন্তু আমি যেমন এই রাজাবাজার ইন্দিরা রোড এর আগে আমরা ভূতের গলিতে করছি, আমরা যেটা চাচ্ছি যে বাড়িগুলো হয়ে গেছে, কে যেন বললো যে তারা আইন জানে না, এই জানে না, ভাই নট ট্রু। আমি এটা বলি, তারা কী করছে, তারা রাস্তার কাছে চলে আসে, রাস্তায় কোনো ছাড় দেয় নেই। তারা কিন্তু জানে কলামটা কিন্তু ঠিকই অ্যাজ পার নকশা ওই 5 ফিট দূরেই আছে। কলামটা কিন্তু খুব 1-2% বাড়িতে হয়তো কলামের ডেভিয়েশন আছে, কিন্তু 99% বাড়িতে কিন্তু কলামের ডেভিয়েশন নেই। তার মানে কি, দে নো টুডে ওর টুমোরো এটা ভাঙতে আসতে পারে। তাই বলছি ঠিক আছে, আমি সেটাও ভাঙবো না, যান আপনার কলাম করছেন একটু পরে দেব, কিন্তু আমি চাচ্ছি যতটুকু সম্ভব ওই ওয়ালটা ভেঙে দিয়ে আপনার ঘেঁষে আপনার জায়গায় আপনি যান, অন্তত আমি আরও 4-5-6 ফিট করে রাস্তা জায়গা যদি বের করতে পারি, তাহলে অন্তত ওই জায়গাগুলো একটা মিনিমাম বাসযোগ্য, ওই যে আমার যে সংজ্ঞা বাসযোগ্য, অ্যাটলিস্ট 2টা গাড়ি যাতায়াত করতে পারবে, তারা একটু স্বস্তি নিশ্চয় পাবে। এটা একটা বলছি। আর ইন্টারেস্টিং জিনিস জানেন, ওইটুকু জায়গা 10-12 ফিট রাস্তা, তার মধ্যে তো ওইভাবে অপরিকল্পিত বাড়ি করছে কি, অলমোস্ট 2-4 বাড়ি পরপরই দোকান দিয়ে রাখছে, বিভিন্ন ধরনের দোকান দিয়ে রাখছে, ছোটো ছোটো হোটেল দিয়ে রাখছে। আমি সেগুলো একটা প্রথমে যে উঠাই দিব, বন্ধ করে দিব, পরে দেখলাম যে এটা এই মুহূর্তে ইয়ে হবে। আমি একটা দিছি, আপনাদের প্ল্যানারদের সাজেশন থাকলে বলেন, এটা আমার ফ্রম মাই ব্রেন। আমি বলছি ঠিক আছে, তোমার দোকান রাখছো তো ওই 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 2 ফিট সরাই যেটুক যায়, তারপরে কি করবেন আপনারা গ্লাস দিবেন। কোনো ক্রেতা ওই ফুটপাতে বা রাস্তা থেকে দাঁড়ায় কেনাকাটা করতে পারবে না, কেনাকাটা করবে ওই দোকানের ভিতরে ঢুকে করবে, এবং এটা বন্ধ থাকবে। এতে হবে কি, অত দেখতে খারাপ লাগবে না, আর প্লাস ওই রাস্তাটা ওই যে লোক যদি ভিতরে ঢুকে বাজার করে তাহলে রাস্তাটা ব্লক হবে না। ঠিক আছে, এটা আপনারা যদি আরও কোনো বেটার পরামর্শ থাকে বলেন। আমি এখনও মানে সব জায়গায় যদি ভাঙচুর করতে যাই তাহলে শেষ, আমার গতি থাকবে না। হ্যাঁ, মানে আমি শেষ। কাজেই আমি চাচ্ছি যে আমি থাকি, আমার কাজগুলো করি। আপনারা যদি কোনো বেটার প্ল্যান থাকে আমাকে বলতে পারেন, সাংবাদিকরা বলতে পারেন, যারা এখানে উপস্থিত আছেন বলতে পারেন, আপনার প্ল্যানাররা, ইঞ্জিনিয়ার যারাই আছে বলতে পারেন। আমি এই জিনিসগুলো করতে চাচ্ছি যে অ্যাটলিস্ট এই বেগম রোকেয়া সরণি বা এই যে মানে যতগুলো বলা অপরিকল্পিত জায়গা, আগের ছোটো ছোটো জায়গা, এগুলোকে আমরা এইভাবে রাস্তাটা উদ্ধার করতে পারি। কিন্তু আবারও বলতেছি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কোনো ব্যত্যয় হবে না। আপনারা এই মেসেজটা পৌঁছে দেন সবাইকে। অনেকে ভাবতেছে আরে চেয়ারম্যান সাহেব 2 দিন আসছে লাভালাভি করতেছে, এরপরে বন্ধ করে দেবে। আমি সত্যি বলতেছি, আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, এটা বন্ধ হবে না। আর আমি যদি এই পজিশনে থাকি, প্লিজ এটা আপনারা মনে রাখবেন, করে অন্তত আমাদেরকে একটু আপনারা উদ্ধার করেন। আমি ওই আসেন এখন একটু আপনাদের পরিবেশ নিয়ে আসি। আপনারা প্ল্যানাররা সবথেকে বেশি পরিবেশ নিয়ে কথা বলেন, স্বাভাবিক, এটা বলাই স্বাভাবিক। কিন্তু আপনারা বলেন, আমার ছেলে মেয়ে দুজন অস্ট্রেলিয়া থাকে, অন্য দেশেও গেছি, আমার অন্য দেশের ওইভাবে তো পার্মানেন্ট থাকা হয় না, টুকটাক দেখে ঘুরে আসি অ্যাজ এ পর্যটক। কিন্তু আমি অস্ট্রেলিয়ায় গেলে 1.5-2 মাস করে থেকে আসছি অতীতে। এখন তো ছেলেমেয়েরা বলতেছে আব্বু তুমি আসবা না, হচ্ছে না। তো ওখানে কি সিস্টেম, অস্ট্রেলিয়ায় পুকুর আছে, পন্ড, সেখানে বৃষ্টির পানি পড়ে, ওই পানি তারা খাবার পানি হিসেবে সাপ্লাই করে। এইটা আপনারা মাথায় রাখছেন কোনদিন, যে আমাদের দেশের মধ্যে বৃষ্টি তো কোথাও হয় না, তাহলে আমরা কি এই প্রকল্প নিতে পারি না? যে আমরা এই খাবার পানিটা আমরা আজকে গেছি আন্ডারগ্রাউন্ডে, আমরা আন্ডারগ্রাউন্ডে পানি তুলতেছি, এই বিষয়ে খুব বেশি কিছু বলেন না কিন্তু, বাট এটা হলো সবথেকে বড় ডিজাস্টার ফর ঢাকা সিটি, যে আমরা আন্ডারগ্রাউন্ড পানি তুলে আমরা একটা ঢাকা শহরকে ধসাই দিচ্ছি। আমি প্ল্যানটাকে আপনারা ওয়াইড করেন, আপনাদের মানে আরও আপনারাও প্ল্যানিংগুলোকে একটু এইভাবে দৃষ্টিগোচর করেন। আর নদীর পানি, এটা কি নদী, এগুলো কি নদীর পানি? তুরাগ নদীর পানি, বুড়িগঙ্গার পানি কি পানি? আমি এমনি ওই একটা গেছিলাম একজনকে নিয়ে দেখতে, আমি তো হাত দিইনি, সেই বেচারা পট করে হাত দিছে, পরে বলছে ভাই আমি তো ওই হাত দিয়ে তো আমার এই ডাক্তার দেখাবে, আমার ডাক্তার বলছে আপনি কী ধরছেন, কী টাচ করছেন আপনি? দিস দ্য তুরাগ নদী, ওই আশুলিয়ার কাছাকাছি ওই জায়গাটাতে। তো সুতরাং এই নদীর পানি আমরা পলিউটেট করতেছি, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা থেকে মানে যত ধরনের কেমিক্যাল, সিওয়ার যা কিছু মানে যত নোংরা ময়লা মর্দম যা আছে সব আমরা নদীতে দিচ্ছি। আমরা কি এগুলোর কোনো অ্যাকশনে যাচ্ছি? তাহলে আমরা এই নদীর পানি
এইখানে একটা কথা বলি, এই জায়গায় এখন আসি আবার। এই যে ঢাকা শহর, এটা তো বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষাকে কেন্দ্র করে তো ঢাকা শহর নাকি? এই ঢাকা শহরে কী ছিল? এটাই তো ছিল তার মূল প্রাণ। সেখানে আজকে আমরা নিজের রাজুক 300 ফিট রাস্তা করছি, এইগুলো এখন ঢাকা শহরের ঐতিহ্য। এখন ঢাকা শহর ঐতিহ্য কিন্তু বুড়িগঙ্গা নদী নাই। তো এগুলো একটু চিন্তা করা উচিত যে আমরা কীভাবে এগুলো করতে পারি। আর আমি এটা একটা জিনিস জানতে চাই, আমরা দেখি একটা লেকের উপর দিয়ে একটু যদি আমরা ব্রিজ করি বা যাত্রার ব্যবস্থা করি, আপনারা করতে দিতে চান না, পরিবেশবাদী বিভিন্ন এটা বাধা পায়। আচ্ছা, আপনারা লন্ডনের কথা বলেন তো, তারা যে টেমস নদীর 2 ধারে যে এই লন্ডন হয়েছে, সেখানে কি পরিবেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ, তাহলে আপনারা কেন? ঠিক আছে, হয়তো কিছু হয়েছে, কিন্তু তারা তো একটা সুন্দরভাবে ব্যবস্থা করছে। কারণ একটা জিনিস বলতে হবে, প্ল্যানিং যদি উন্নয়নকে বাদ, এখন আমি ইঞ্জিনিয়ারদের জায়গা থেকে বলতেছি, কিন্তু আপনার শুধু প্ল্যানিং যদি পরিবেশ নিয়ে চিন্তা করেন, স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, সব নিয়ে চিন্তা করেন, কিন্তু উন্নয়ন নিয়ে চিন্তা না করেন, আপনাদের প্ল্যানিংয়ে কিন্তু উন্নয়নকে ইনক্লুড করতে হবে। আমি বললাম তো আপনি সবাই বলে যে আপনারা ওনাদের যত কথা শুনছেন, এই পরিবেশ, স্বাস্থ্য, নদী, পানি, বাতাস, এটা সেটা, উন্নয়ন কতটুকু শুনছেন? কম শুনছেন। আছে, কিন্তু আপনি এটাকে প্রায়োরিটি দেন না। আমি এটা বলতে চাচ্ছি, আপনাদেরকে কিন্তু উন্নয়নকেও প্রায়োরিটি দিতে হবে। কারণ মানুষ কিন্তু উন্নয়ন চায়। এই উন্নয়নের গান শোনায় তো যাই হোক না যায় রাজনৈতিক বক্তব্যে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিন্তু আপনাদেরকে কিন্তু উন্নয়নের কথা বলতে হবে। প্লিজ আপনাদের প্ল্যানিংয়ের মধ্যে উন্নয়নকে আপনারা ইনভলভ করেন। না, ভয় ঢুকানোর কিছু নাই। ওগুলো বাদ দেন, সব ওই ফেসিস্টের কথা বাদ দেন। আপনারা এই যে নতুন স্বাধীনতার কথা আমরা বলি, কাজে আমাদেরকে কিন্তু সব কিছুর সঙ্গে উন্নয়নকেও কিন্তু ইনক্লুড করতে হবে। হ্যাঁ, এটা বলেন আমরা কীভাবে করতে পারি, কিন্তু উন্নয়নকে আপনি যদি লেস ক্যাটাগরিতে ফেলে দেন। হ্যাঁ, না, মূল উদ্দেশ্য আসলে বেঁচে থাকা, স্বাস্থ্য। আমি আসলে মূল উন্নয়ন বলবে সবটাই ভাই। আপনি না বেঁচে থাকলে উন্নয়ন দিয়ে কী করবেন? আপনার স্বাস্থ্য দরকার তো। কাজেই আমি বলবো না যে শুধু উন্নয়ন আগে, আমি বলবো না। আমার কথা হলো সবটাই দরকার, আমি কোনোটাকে আগে পিছিয়ে রাখছি। আমার কথা হলো ইন্টিগ্রেটেড প্ল্যান করতে হবে। দ্যাট ইজ মাই কোশ্চেন। জীবন আগে, ওইটাই বললামই তো, আমি তো ওইটাই বললাম, জীবন আগে। হ্যাঁ, অংশ। আমার কথা হলো যে আপনারা ইন্টিগ্রেটেড প্ল্যান করেন। এখন আজকের এইটার আমি একটা সমাধান এক লাইনে বলি। আপনি যদি ঢাকা শহরকে এক সিটি মেয়রের আন্ডারে আনতে পারেন, অথবা সিটি গভর্নমেন্টের আন্ডারে আনতে পারেন, যেখানেই আনেন, আপনি যদি এক আমব্রেলার নিচে আনতে না পারেন, আপনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনারা এটা পরিপূর্ণ সমাধান হবে না। এটা যদি এক আমব্রেলার নিচে আসে, ভালো একজন ওইভাবে যেটা বলে যত প্ল্যানার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, কি যা লাগবে, ওই এক আমব্রেলার নিচে থাকবে। এক নোটিশে আপনি আজকে বিদ্যুতের জন্য লাইন রাস্তা কাটবেন, কালকে পানির জন্য কাটবেন, পরের দিন TNT লাইনের জন্য কাটবেন, তাহলে তো হবে না, তাই না? তো কাজেই আমরা যদি আরেকটা জিনিস কি, এটা কারণ এটা কেন হয়নি আমি বলি। একসময় আমাদের মেয়র সাদেক হোসেন খোকা বীর মুক্তিতে মারা গেছেন, উনি কিন্তু একটা সিটি মেয়র কথা বলছে তার আন্ডারে সব দিতে হবে, যে এটা দেওয়া হয়নি বা বাস্তবে পলিটিক্যাল গভর্নমেন্ট দিতে পারেনি। কিন্তু আসলেই কিন্তু এটা আমি বললে যে মেয়রের কাছে দিতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে রাজুকের হিসেবে বলি, আসলে এই ইগো কারো থাকা উচিত না যে আমি রাজুক বড় না সিটি কর্পোরেশন বড় নাকি অমুক ডিপার্টমেন্ট বড়, ওয়াসা বড়, PDP বড়। আমি মনে করি সবাই যদি আমরা চিন্তা করি যে আমরা এদেশের সেবক, আমরা এদেশে সেবা করব, আসলে কিন্তু সেবা করার জন্য আমি বেতনটা নিচ্ছি, এই সুযোগ সুবিধা নিচ্ছি। আমাকে এই দেশের জনগণ হলে দেশের মালিক, আমি তাদেরকে সাপোর্ট করব, তাদের সেবাটা দেখব। তাহলে আচ্ছা, আমি একটা কথা বলি যে আমরা ইগো দেখাই যে আমি কে বড় হচ্ছে। আচ্ছা, আমি রাজু, আমার উপরে একজন আছে না, ঠিক আছে, ওই মেয়র নাই বা অন্য কেউ নেই, কিন্তু আমার উপরে একজন সেক্রেটারি আছে না, একজন অ্যাডভাইজার আছে, তাহলে আমার উপরে কিন্তু আছে। সেটা যদি মেয়র হয়, হোয়াট ইজ দ্য প্রবলেম? সেটা যদি অন্য কেউ হয়, হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি তো চূড়ান্ত না, চূড়ান্ত হলে দেশের একজন প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইজার বা একজন রাষ্ট্রপতি, তারা হলে সেইটা যদি বলেন যে হ্যাঁ আমি ওই জায়গায় গেছি, আমি কারো আন্ডারে যাবো না, সেটা সাজে। কিন্তু আপনি রাজুকের চেয়ারম্যান, আপনি অমুক মেয়র বা আপনি অমুক চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আপনি কারো আন্ডারে যাবেন, এটা তো না, আপনি যাবেনই, আপনার কারো আন্ডারে যাইতেই হবে। তো হোয়াই নট আমরা যদি একত্রিত হয়ে একটা সিটি গভর্নমেন্ট হয় বা যে কোনো এক কথা হলো, আমার কোনো স্পেসিফিক প্রস্তাব নেই, আমার কথা হলো এই ঢাকা শহরের উন্নয়নের জন্য যতগুলো সংস্থা আছে সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে যদি আমরা প্রপার প্ল্যানিং করতে পারি এবং সেই প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই আজকের এই সমস্যার সমাধান বলে আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহর প্ল্যানে তৈরি। এই যে একটু আগে বর্ণনা করলেন না যে এটা উঁচু নিচু, তারপরে খাল বিল নদী, তাই না? আল্লাহর প্ল্যানে কেন তৈরি বলেন? এইখানে এসে ওই মানসিকতা ছিল কি আকবরের সেনাপতিকে ছিল যে ঈসা খাঁকে ঢুকতে পারেনি। কেন ঢুকতে পারেনি? এই আল্লাহর প্ল্যানের কারণে এখানে আসতে পারেনি। কি ট্রু? মানে এটা এইভাবে সিকিউর একটা প্ল্যানে আল্লাহ তৈরি করছে, আমরা এটা নষ্ট করছি। আর আমি ওই ইনডাইরেক্টলি ওই জন্য বলবো আমাদের প্ল্যানাররা দায়ী। ওনারা বলতে পারে আমাদের কথা কেউ শোনে না, আমাদের কেউ ডাকে না। ভাই, কেউ করে ডাকে না, ডাকাইতে হবে, ডাকাইতে হবে। আর আমি ডাকতে রাজি আছি সবসময় আপনাদের। তার নিশ্চয়ই তার কিছু প্রমাণ আপনারা পাইছেন, তাই না? ওই যে যেটা বলে না যে ওই যে 30 ফুট ফার না দেখাচ্ছে, 30 ফুট ড্যাপে আছে, আর আমি কিছুই না কইরা ওই 30 ফুট দেখায় আমি 10 তলা করতেছি, বাস্তবে 10 ফুট রাস্তা। কি ঠিক কিনা? আমি বলছি যে নো, আমরা এটা ইনক্লুড করবো নতুন ইয়েতে, যে এক্সিস্টিং যা আছে সেটাকে ধরেই হবে। আপনি যখন 30 ফুট করার পরে আপনি 30 ফুটের সাপোর্ট পাবেন, 30 ফুটের প্ল্যান। আপনি 10 ফুট দেখায় বাস্তবে কাগজে কলমে 30 ফুট, এটা হবে না। আমার কথা হলো আমরাও এটা শিক্ষা নিচ্ছি। আর আমার একটা সুবিধা হলো কি, আমি একটা কথা বলতে পারবো, যা কিছু হয়েছে এর জন্য আমার কোনো দায় দায়িত্ব নেই। আমি 1 মাস হলো জয়েন করছি, বাট আমি সেটা বলবো না। বাট আই নেভার টেল দিস। আমি রাজুকের চেয়ারম্যান, আমি রাজুককে ওন করি। আমার যারা পূর্বসূরি তাদের ভুল ভ্রান্তি সবগুলো আমি ধারণ করি। দিস ইজ, আমি ওন করি, এটা রাজুকের ভুল, এটা কোনো ব্যক্তি বিশেষ বললে হবে না।